জোট থেকে আপনাকে প্রার্থী দেয়া হলো এবং বিএনপির কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে নির্বাচন করলো, তাকে আপনি কতটা হুমকি স্বরূপ মনে করবেন? একেবারেই না, যে কোনো কেউ নির্বাচন করতে পারে ভাই। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার হলো একটা স্টেবল সরকার, যেটার জন্য একটা নির্বাচন দরকার। এনসিপি দলটাও কিন্তু তারা যে মার্কাটা চেয়েছে, এগেন এটা বেআইনি। আমি হয়তো আমি করব বা কেউ না কেউ আগামী নির্বাচন হয়ে যাওয়ার পর এনসিপির এটা কেন দেয়া হলো এটা রিলেটেড নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়তো আইনি একটা মামলা দায়ের করতে পারে। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন রাজনীতিবিদ, শিক্ষক, গবেষক এবং কলামিস্ট। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের পদপ্রার্থী। জনাব ববি হাজ্জাজ, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আশিক তামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমে একটু জাতীয় প্রসঙ্গে কথা বলতে চাই। গত ৮-৯ মাস ধরে আপনি সহ আরও রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করলেন। এই বৈঠক সংকট নিরসনে কতটা ফলপ্রসূ হলো বলে মনে করেন? এই বৈঠকগুলো অনেক কার্যকারিতা ছিল, সংকট নিরসনে কোনো কার্যকারিতা ছিল না। মানে কোনো সংকট নিরসনের জন্য এই বৈঠকগুলো হয়নি। এই বৈঠকগুলো হয়েছে যে লং টার্ম কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেস, সাংবিধানিক বা আইনগত কিছু বদল আনবার জন্য, এবং এটা লং টার্ম। এবং এখানে অনেক কিছু ভুল ত্রুটি ছিল, যেমন মনে করেন এই যে সাংবিধানিক যে চেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনাগুলোই আসলে করার ইখতিয়ার একটা ইলেক্টেড বডির, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে পারি, পার্লামেন্ট বলতে পারি, বাট এটা ইলেক্টেড বডির। আনইলেক্টেড একটা গ্রুপ এই আলোচনাগুলো করেছে। এই এমন একটা চিন্তা চেতনা থেকে করেছে যে যেই দলগুলো নির্বাচনে যাবে তারাই তো নির্বাচিত হবে। সো তাহলে এই সকল দলগুলোকে নিয়ে এই আলোচনায় বসা, সেই জায়গাটায় প্রথম ব্যর্থতা ছিল। সকল দলগুলোকে নিয়ে আলোচনায় বসা হয়নি, বেশ কিছু দলকে নিয়ে বসা হয়েছে, এটা সত্যি, আমার নিজের দলই ছিল, কিন্তু সকল দলকে নিয়ে বসা হয়নি। দ্বিতীয় যে প্রবলেমটা হয়েছে হলো যে এরপরে এটা বাস্তবায়ন রিলেটেড যে প্রপোজালটা সরকার দিয়েছে এবং ফাইনালি এসেছে, এটা আলটিমেটলি অরিজিনাল যেই চিন্তা থেকে বা যেই প্রমিস থেকে আমরা এই আলোচনাগুলো বসেছিলাম সেখান থেকে অনেক দূর সরে এসেছে। যাই হোক, এখন আমরা দেশ একটা একটা খুবই জটিল মুহূর্তে আছে। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার হলো একটা স্টেবল সরকার, যেটার জন্য একটা নির্বাচন দরকার। সো তবুও সব ভুল ভ্রান্তি গ্লানি সব ভুলে যে এখন আমরা খুব শীঘ্রই নির্বাচনের দিকে যাচ্ছি, এটাই আমাদের ভরসা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, বাকি আরও যে রাজনৈতিক দলগুলো ছিল, আপনার কাছে কি মনে হয় সেই নিবন্ধিত দলগুলোকেও আলোচনায় রাখা উচিত ছিল? যদি নিবন্ধন স্থগিত না হয়, যদি কার্যক্রম নিষিদ্ধ না হয়, যেটা আওয়ামী লীগের হয়েছে, যদি না করেন, তাহলে ডাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এগেন, যে প্রিন্সিপাল থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, প্রিন্সিপালটা কি ছিল? যে যারা নির্বাচিত হতে পারে তাদের সবাইকেই ডেকে বসছি, কারণ নির্বাচিত একটা বডি তো এই আলোচনাগুলো করবে। তো যারা নির্বাচিত হতে পারে তাদের সবাইকে ডেকেই যদি বসি, তাহলে নির্বাচনের পর এরাই তো থাকবে, তাহলে সেখান থেকে একটা প্লাস মাইনাস করার একটা সম্ভাবনা থাকে। তো নিবন্ধিত দল মানেই টেকনিক্যালি তাদের নির্বাচিত হবার একটা সম্ভাবনা আছে। আমরা বলতেই পারি, আমি অতপ্রুতভাবে বিশ্বাস করি ভাই, যে জাতীয় পার্টি পুরো মরে গেছে একটা পার্টি হিসাবে, এরা কখনো জনগণের ভোট পাবে না আর নির্বাচিত হবে না। কিন্তু আমি কি বিশ্বাস করি, সেটা তো আর এটা জনগণের হাতে ছাড়তে হবে, এবং জনগণের হাতে যদি ছাড়েন তাহলে টেকনিক্যালি জাতীয় পার্টি নিবন্ধিত দল তারা নির্বাচিত হতে পারে, তাহলে তাদেরকে ডাকাটা সবচেয়ে শ্রেয় ছিল, যদি তাদের বিরুদ্ধে এমন কোনো অ্যাকশন না নিয়ে থাকেন যেখানে তাদের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ হয়েছে। শুধু তো ঐকমত্য কমিশন নয়, নির্বাচন কমিশনও কিন্তু বৈঠক করছে, সেখানেও অনেক দলকে ডাকা হয়নি বা হচ্ছে না। নির্বাচন কমিশনের বৈঠকগুলোই আসলে ইররেলেভেন্ট বলে আমি মনে করছি এই মুহূর্তে। কেন মনে করছি এটাও পরিষ্কার করি। নির্বাচন কমিশন কোনো স্টেক হোল্ডার, মানে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে আরপিও বদলের একটা প্রপোজাল দিয়ে দিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা পাশও করে দিল। গত বৃহস্পতিবারই একটা রিট ফাইল হয়েছে এই আরপিও বদলের বিরুদ্ধে। যাক, আমরা দেখব আমরা আইন থেকে কি কোর্ট থেকে কি সুরাহা পাওয়া যেতে পারে। তবে যে নির্বাচন কমিশন এই ধরনের কর্মকাণ্ড করেন, যে স্টেক হোল্ডারের সাথে কথা না বলে কাজ করে ফেলেন, তাহলে তারা কাকে ডাকলো আর কাকে না ডাকলো এটা কিভাবে প্রাসঙ্গিক হয়? বর্তমান সময়ে কয়েকটি আলোচিত শব্দ, জুলাই সনদ, গণভোট, পিআর, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এসব বিষয়ে সাধারণ জনগণ আসলে কতটা সচেতন বা তারা কতটা বুঝছে এই বিষয়গুলো?
এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। বেশিরভাগ সময় জটিল রাজনৈতিক বিষয়গুলো সাধারণ জনগণ খুব বেশি জানতে চান না। আবার কিছু আছেন ভেস্টেড ইন্টারেস্ট আমরা যাদেরকে বলি, তারা ভালোভাবে জানতে চেষ্টা করেন, জানেন, কিন্তু তাদের আবার যে জিনিসটা হয় যে তারা একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করেন যে সাধারণ জনগণ এই পুরো জিনিসটা জানে। আমরা এই টকশোতে এরকম অনেক দেখেছি বা আলোচনা অনেক দেখেছি, অনেকে বলে না না একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন কৃষক এই সব কিছু জানে। না, তাদের জানার কথা না। এবং একটা বড় জায়গা হলো তাদের জানার ইন্টারেস্ট নেই, এটা থাকে না ভাই, থাকার কথা না। 18 কোটি জনগণের অনেক মাথা ব্যথা আছে, কারো বাসায় চুলা জ্বালানো নিয়ে মাথা ব্যথা, কারো তার কালকে খেলা নিয়ে মাথা ব্যথা, একজন এক ধরনের মাথা ব্যথা, সবাই এগুলো নিয়ে মাথা ঘামায় না। তবে জুলাই সনদটা যে প্রবলেমটা হয়েছে এগেন, যেই বিশ্বাস থেকে এবং যে জায়গা থেকে আলোচনাগুলো শুরু হয়েছিল যে ওই যে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়েই বসবো, সো তাদেরকে নিয়ে আগে বসেছি, তাহলে তারা হ্যাঁ না ওই যে নোট অফ ডিসেন্ট দিতে পারবে। তো যারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি নির্বাচিত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা এই বাস্তবায়ন করবেন। কিন্তু তারপর দেখা গেল গণভোটে এই নোট অফ ডিসেন্ট যাবে না। তাহলে ওই যে ওইখানে আবার একটা আইনগত একটা ঝামেলা আমরা পড়ে গেলাম। তাহলে তো আপনি বলতে পারেন না যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা এই ধরনের একটা বডির মাধ্যমে কিছু করা হয়েছে। সো এগেন সামনে যে এগুলো আমরা সুরাহা করতে চেষ্টা করব। তবে এখন আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেবল সরকার। গণভোটে 4টি বিষয় তুলে ধরা হয়েছে এবং 4টি বিষয়ের উপরে একটি হ্যাঁ একটি না। তার মানে আপনি বলতেই পারেন যে 4টা বিষয় তুলে ধরা হয়নি। উত্তর যদি একটা হয় তাহলে বিষয় তো 4টা হতে পারে না। সো ইদার হ্যাঁ কি না। সো তাহলে 4টা বিষয় কেন দিলেন ভাই? আপনি শুধু বলতেন হ্যাঁ কি না। আর যদি 4টা বিষয় দিতে হয় তাহলে আপনি 4টা হ্যাঁ না দিতেন। কারণ এই 4টা যদি হ্যাঁ না দিত, সত্যি কথা বলছি আপনাকে, সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো এই 4টাতেই ছিল। সো এই 4টা যদি হ্যাঁ না দিত তাহলে লোকজন আসলেই মেনে নিত, মানে রাজনৈতিক দলগুলো মেনে নিত যে আচ্ছা বড় দাগে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই হ্যাঁ না হিসাবেই গেল। কিন্তু সেটাও করেনি। এগেন এখন কিন্তু গণভোটে যদি না ভোট বেশি জয়যুক্ত হয় তার ফলাফল কি? তার ফলাফল আলটিমেটলি পার্লামেন্টে যাবে, যেটা এমনিও হওয়া উচিত ছিল। মানে আমাদের সংবিধানে যে বদল দরকার নেই, অ্যামেন্ডমেন্টস বা চেঞ্জেস দরকার নেই তা না, কিন্তু সকলে বিশ্বাস করে। দেখেন অনেকগুলো চেঞ্জেস দরকার আছে আমাদের সংবিধানে। যেমন মনে করেন কেয়ারটেকার সরকার অলরেডি 13 আর 15 অ্যামেন্ডমেন্টের চেঞ্জেসগুলো দিয়ে অলরেডি চলে এসেছে, রায়ও হয়ে গেছে এখন কেয়ারটেকার সরকারের। একই সাথে আমরা অনেকগুলো বদল চেয়েছি, যেমন আর্টিকেল 70, যেখানে আর কি পার্টির বিরুদ্ধে ভোট দেয়, আমরা ওই জায়গায় সবাই মোটামুটি একমত যে 3টা বড় বড় বিষয় ছাড়া পার্টির বিরুদ্ধে তুমি ভোট দিতে পারবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে আমরা মোটামুটি না সবাই একমত। হ্যাঁ, যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে হলো যে উচ্চ কক্ষে, মানে নতুন যে কক্ষটা তৈরি হবে সেখানে পিআর রিলেটেড নির্বাচন হবে কিনা, মানে নির্বাচিত প্রতিনিধিরা পিআরে যাবে কিনা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে যাবে কিনা। তো এরকম বেশ কিছু আলোচনা ছিল। তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, এটা চ্যুত বিচ্যুত কীভাবে করা যায়, প্রেসিডেন্টকে আরও বেশি ক্ষমতায়ন কীভাবে করা যায়, প্রধানমন্ত্রীর হাত থেকে সরকারের 3টা অংশেরই ক্ষমতা আরেকটু কীভাবে লোপ করে নিয়ে আসা যায়, এগুলো বড় দাগে আলোচনা ছিল। এবং আমরা সবাই, মানে যতগুলো রাজনৈতিক দল আলোচনায় ছিল এবং যেসব বিশেষজ্ঞরা বাইরেও আছেন, সবাই বিশ্বাস করেন এসব অনেক জায়গায় অনেক বদল দরকার। এক্স্যাক্টলি কোন বদলটা কিভাবে দরকার সেটা হলো দলগত আলোচনা। সো যদি না ভোট জয়যুক্ত হয় আপনার এই প্লেবিসাইটে মানে রেফারেন্ডামে বা গণভোটে, তাহলে যারা নির্বাচিত হবে তারা যেটা সঠিক মনে করেন সেটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হবে। তাহলে কোনো সংকটের সমস্যা নেই, না নতুন করে কিছু সমস্যা নেই। আচ্ছা, আপনি প্রত্যেকটা দলই কিন্তু বলেছে যে তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায়। এই যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলোর মধ্যে ভারসাম্য, রাষ্ট্রপতির ক্ষমতা কোন কোন ক্ষেত্রে বাড়ানো হলো? এখানে বেশ কিছু ওই যে নোট অফ ডিসেন্ট এর জায়গা বেশ কিছু চলে এসেছে। যেমন মনে করেন আমার দলের পক্ষ থেকে আমরা সব জায়গায় বলেছিলাম যে যেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রী থেকে আমরা সরাচ্ছি সেই ক্ষমতাগুলো আমরা রাষ্ট্রপতির হাতে তুলে দিই এবং রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য আরো বড় একটা ইলেকট্রাল কলেজ তৈরি করি। মানে এখন তো শুধু পার্লামেন্টে 350 জন করে, আরো বড় একটা ইলেকট্রাল কলেজ তৈরি করি। কিন্তু সনদের আলোচনায় যেই জিনিসগুলো এসেছিল সেগুলো হলো মানে ন্যাশনাল কাউন্সিল, এই ধরনের জিনিসপত্র এসেছিল, যেটা আসলে প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করছে না, প্রধানমন্ত্রীকেও ক্ষমতায়ন করছে না। এবং একটা কিছু দূর আমাদের ধারণা, আমাদের কাছে মনে হয়, বা আমি বলবো আমাদের কাছে মনে হয় যে এটা একটু হযবরল সিস্টেম। মানে আপনার লাইন অফ অথরিটি পরিষ্কার থাকতে হয়, এখানে লাইন অফ অথরিটি পরিষ্কার না, এবং আপনি এক জায়গার লোককে আরেক জায়গায় বসিয়ে তার দায়িত্ব পালনে আপনি আরো বাধা সৃষ্টি করছেন।
এই ধরনের ঝামেলা আছে। যেসব জায়গায় এগেন এক একটা দলের নোট অফ ডিসেন্ট আছে, যেমন ওই এনসিসিতে আমার দলের নোট অফ ডিসেন্ট আছে বড় দাগে, বিএনপিরও বোধহয় নোট অফ ডিসেন্ট আছে, আরও কয়েকটা দলের নোট অফ ডিসেন্ট আছে। সো এই নোট অফ ডিসেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এইটা গণভোটে যাওয়ার জন্য। কিন্তু গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে এমনিও আর কোনো আইনি জটিলতা থাকে না। সংলাপে অংশ নিয়ে অধিকাংশ দলই উচ্চকক্ষের বিষয়ে সম্মতি জানিয়েছে। সবাই। বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষ কতটা জরুরি? আমার কাছে যদি আমাকে আমার দলের চিন্তা চেতনা নিয়ে কথা বলতে বলেন, তাহলে আমি আসলে বলবো যে আমার দলের বিশ্বাস যে আমাদের আরও বেশি বদল দরকার। আমাদের নিম্নকক্ষে 300 সিট থেকে বৃদ্ধি হবার দরকার, মানে 18.5 কোটি জনগণ। সো মানে যে কোনো সিটে আপনি তাকান 4 লাখ 5 লাখের অধিক ভোটার। এত বেশি ভোটার নিয়ে এক একটা কনস্টিটিউয়েন্সি বিশ্বের আর কোনো দেশে, মানে তেমন কোনো দেশে নাই। সো আমাদের ওই যে নিম্নকক্ষেও 300 থেকে এটা কক্ষ মানে সিট কনস্টিটিউয়েন্সি বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমটা আমাদের দেশে আছে, এবং এটাই সবচেয়ে ভালো সিস্টেম, যে সত্যি কথা বলি এটাই সবচেয়ে ভালো সিস্টেম। কিন্তু এই সিস্টেমের একটা বড় দুর্বলতা হলো যে জাতিগতভাবে দুটো দলের শক্তভাবে ক্ষমতায়ন হয়। মাল্টি পার্টি ডেমোক্রেসি আর তৈরি হয় না, দুটো দলের ক্ষমতায়ন হয়। সো যেই জায়গায় এই দুই দলের ক্ষমতায়নের এগেনস্টে কাজ করা হচ্ছে সেই দলে মিক্সড সিস্টেম নিয়ে আসছে। মিক্সড মানে কি, একটা জায়গায় আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট থাকবে আমাদের এখন যেটা আছে, আর আরেকটা কক্ষ বা ওই কক্ষেই ওই নিম্নকক্ষ ওই একটা কক্ষেই একটা অংশ থাকবে ফার্স্ট পাস দ্য পোস্ট, একটা অংশ থাকবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে আনুপাতিক হার। আনুপাতিক হার হলো যে এমনি ফার্স্ট পাস দ্য পোস্টে আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন। যেমন এই যে আগামী নির্বাচনে ঢাকা 13 আসন থেকে আমি দাঁড়াচ্ছি, আমার প্রতিপক্ষ আরও কয়েকজন দাঁড়াবেন। যেই মার্কায় আমি দাঁড়াই না কেন, এলাকার ভোটাররা আমাকে বা আমার প্রতিপক্ষ যারা থাকবেন তাদেরকে চুজ করে ভোট দেবে। সো ববি হাজ্জাজকে ভোট দিচ্ছে বা সোয়ানসোকে ভোট দিচ্ছে, ববি হাজ্জাজের মার্কা কি, এইটা মার্কা, সেই মার্কায় ভোট দিচ্ছে। তাহলে আমি তার কাছে দায়ী, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার কাছে দায়ী। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ যেটা হয় যে কোনো এলাকা নাই, কোনো ঢাকা 13 বলতে কিছু নাই, খাগড়াছড়ি 1 বলতে কিছু নাই, পুরা বাংলাদেশ এতটা সিট, 100টা সিট, 200টা সিট, 300টা সিট, পুরা বাংলাদেশ। এবং এখানে শুধু রাজনৈতিক দলগুলো নির্বাচনের কাজ করবেন, লোকজন দলকে দেবেন। সো আজকে ওই আনুপাতিক হারে ভোটার এনডিএম আমার দলকে ভোট দিবেন, বিএনপিকে ভোট দিবেন, জামাতকে ভোট দিবেন। এখন দিন শেষে মনে করেন বিএনপি 50% ভোট পেল, তাহলে যদি 100টা সিট থাকে তার 50% সিট বিএনপির। আমার দল এনডিএম 5% সিট পেল, তাহলে 100টা সিটের ভিতরে 5% মানে 5টা সিট আমার দলের। এটা হলো আনুপাতিক হার। আনুপাতিক হারে তার মানে কি হয় না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এলাকা ভিত্তিক হয় না, এটা পুরো জাতীয়ভাবে হয়। এবং দ্বিতীয়, তাহলে এলাকা ভিত্তিক যেহেতু হয় না, এলাকা ভিত্তিক কোনো দায়বদ্ধতা নেই। সো পার্টি যাকে সিটটা দেবে, এবং এই সিটটা কিন্তু পুরো ওই 100টাই পুরো দেশের, এলাকা ভিত্তিক না। পার্টি যাকে সিটটা দেবে সেই সিটটা পাবে। সো পার্টি যদি ববি হাজ্জাজকে দেয় তাহলে ববি হাজ্জাজ পাবে, পার্টি যদি আব্দুল কুদ্দুসকে দেয় তাহলে আব্দুল কুদ্দুস পাবে, পার্টি যদি সোহানা বেগমকে দেয় তাহলে সোহানা বেগম পাবে। জনগণের ক্যান্ডিডেট চুজ করার কোনো ইস্যু নাই। তবে যেটা হয় বেশিরভাগ জায়গায় যেটা হয় আপনার পাবলিশড লিস্ট, পিআর বলি আমরা। তো এটা কি হয় যে নির্বাচনের আগে পার্টি অলরেডি লিস্ট পাবলিশ করে দেয় যে আমাদের এই 100 জন। সো আমাদের যদি শুধু 3% ভোট পাই তাহলে টপ 3 জন যাবে, যদি 10% ভোট পাই টপ 10 জন যাবে, যদি 100% ভোটই আমি পাই তাহলে এই পুরো 100 যাবে। এখানে আমার আর একটা প্রশ্ন, যদি নিম্নকক্ষে এটা হতো, পিআর সিস্টেম চালু হতো, সেখানে ধরেন আপনার দল 10% ভোট পেয়েছে, বিএনপি আরো বেশি পেয়েছে বা আরেকটা দল আরো বেশি পেয়েছে, সেখানে ধরলাম ঢাকা 13 আসন, সেখানে তো একজন সংসদ সদস্য দিতে হবে। সেই সংসদ সদস্য কোন দলের হবেন? না, পিআর সিস্টেমে ঢাকা 13 আসন বলতে আর কিছু থাকবে না, এটাই আমি আপনাকে বলছি। 300 প্রার্থী তো থাকবেন, 300 প্রার্থী, 100 প্রার্থী, 200 প্রার্থী, আপনারা যতজনের পার্লামেন্ট করতে চান। অঞ্চল ভাগ থাকবে না? না, কোনো অঞ্চল ভাগ সংসদে তাহলে আপনি যদি তখন সংসদ সদস্য হন, আপনি কোন এলাকার হয়ে কথা বলবেন? কোন এলাকার হয়ে কথা বলবেন না, আপনি দেশের হয়ে কথা বলবেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বোঝা যে আমাদের সিস্টেমটা, আমরা যে সিস্টেমে আমাদের সংসদ সাজিয়েছি, আমাদের এলাকার প্রতিনিধিত্ব করছেন আপনি। আইডিয়ালি সংসদের মূল কাজটা হলো জনপ্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন করা, জনপ্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন করা। এলাকার কাজ লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের কাজ, এলাকার কাজ। আমাদের দেশের সরকার ব্যবস্থায় আমরা ওভার টাইম এটা অনেক বদলে দিয়েছি। একজন এমপির, মেম্বার অফ পার্লামেন্টের
লোকাল গভর্নমেন্টে মানে স্থানীয় সরকারের অনেক অবদান থাকে, তার অনেক দায়িত্ব থাকে, এটা আইনগতভাবে আমরা করে ফেলেছি। ডিওলেটের মাধ্যমে বরাদ্দ নিয়ে অনেক কিছু আরো অনেক কিছু থাকে, আর ইম্প্যাক্টও থাকে, সোশ্যাল ইম্প্যাক্টও থাকে। তো রাতারাতি এই পুরো সিস্টেম চেঞ্জ করতে আমরা পারবো না। তো রাতারাতি আপনি যদি নিম্নকক্ষে পিআর দেন তাহলে পুরো সিস্টেম ধসে পড়ার একটা সম্ভাবনা আছে। আর একই সাথে যদি মনে করেন আমরা এটা করতেও মনে করেন আমরা 30 বছর সময় নিয়ে এটা করলাম, পুরো সিস্টেমটা বদলে ফেললাম, এটা সিস্টেম বদলাইতে 20-30 বছর লাগবে, রাতারাতি হয় না। 30 বছর নিয়ে সিস্টেমটা বদলালাম। এখানে আরেকটা যেটা প্রবলেম আসে হলো যে তখন পার্লামেন্ট দুর্বল হয়ে যায়। আপনি যদি বাংলাদেশের ইতিহাসে দেখেন, এগেন যেই কয়েকটা হয়তো আপনি বললেন 90, 91, 96, 2001, 2009, 2008-9 এই কয়টা নির্বাচন যদি আপনি বলেন ভালোভাবে নির্বাচন হয়েছে, তাহলে এই জায়গাগুলোতেও আপনি দেখবেন কোনো দল কখনো 50% আশেপাশে ভোট পায় নাই। 30 হাইয়েস্ট, 40 হাইয়েস্ট, এর উপরে যায়নি। তো 40 ঝুলে যায় তারপরে, জি, তখন সরকার গঠন করা খুব মুশকিল হয়ে যায়। সো এই কারণে আমাদের বিশ্বাস এবং আমাদের সাথে অনেকগুলো দলেরই বিশ্বাস যে ফার্স্ট পাস দ্য পোস্ট সবচেয়ে ভালো। সো নিম্নকক্ষে এইভাবেই থাকবে, তবে যেন দুটো দলে রাজনীতি আটকে না যায়, বহুদলীয় গণতন্ত্রের চেহারা আমরা সুন্দরভাবে দেখতে পারি। এর জন্য আর একটা নতুন কক্ষ তৈরি করে আপার হাউস, সেখানে বা উচ্চ কক্ষ, সেখানে আনুপাতিক হারে যদি আমরা করি তাহলে নিচে হয়তো দুটো দলেরই বেশি প্রভাব থাকবে, কিন্তু উপরের হাউসে আবার 5, 6, 7টা দলের একটা প্রভাব থাকতে পারে। সো গণতন্ত্রে একটা ব্যালেন্স আসবে। এবার একটা আপনার নির্বাচন নিয়ে আসি। আপনি 2018 সালে ঢাকা 6 থেকে নির্বাচন করেছিলেন। জি, সেখানে সেই সময় আপনার দলের নিবন্ধন ছিল না, আপনি মুসলিম লীগের সাথে জোট করে হারিকেন মার্কে নির্বাচন করেছিলেন। 6 থেকে এবার কেন 13 আসনে গেলেন? আচ্ছা, ঢাকা 6 তখন নির্বাচন করেছিলাম। ঢাকা 6 আসন আমরা মনে করেছিলাম, আমার দল ওই জোটের নেতৃত্বে ছিল, যদি আমার নিবন্ধন ছিল না বলেই জোটের মার্কা হয়েছে, জোটের আরেকটা দলের মার্কা, এবং তার কিছুদিন পরে আমি নিবন্ধন পাই। আসলে তার আগে আমার নিবন্ধন পাওয়ার কথা ছিল, মানে আমরা হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন সব কিছু পার করে এসেছিলাম, তবুও নির্বাচন কমিশন, এগেন ওই সরকার কি করতো, কিভাবে কাজ করতো আমরা তো সবাই জানি, এটা নিয়ে আলোচনার দরকার নেই। এনিওয়ে, তো ওখানে আমার দল এবং আমাদের জোটের পক্ষ থেকে আমরা চিন্তা করেছিলাম যে সবচেয়ে বেশি ডিসসার্ভড বা আন্ডারসার্ভড ঢাকা শহরে ঢাকা 6 আসনের আপনার ভোটাররাই ছিলেন। সো তাদেরকে সার্ভ করার একটা প্রচেষ্টায় আমি ঢাকা 6 থেকে নির্বাচন করেছিলাম, কারণ আমি ঢাকার মানুষ, আমি ঢাকার বাইরে যেয়ে নির্বাচন করব না। এই নির্বাচনে আমরা এখন বিএনপি নেতৃত্বাধীন যে জোটে আছি, সেই জোট থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা 13। সো ঢাকা 13 এগেন জোট থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার পার্সোনাল ডিসিশন এটা না। আচ্ছা, তার মানে জোট বলেছে বিধায় আপনি? জি, না, জোট বলেছে না, মানে জোটেরও তো অনেক গুরুত্বপূর্ণ কারণ থাকে, আমরা সবাই মিলে বসে আলোচনা করে চিন্তা করে আমরা ডিসিশনগুলো নিয়েছি যে কে কোথায় বেস্ট ক্যান্ডিডেট হতে পারে। তো সেই জায়গা থেকে জোটের ডিসিশন, আমার পার্সোনাল বা আমার দলীয় ডিসিশন না, জোটের ডিসিশন যে আমি ঢাকা 13 থেকে নির্বাচন। আপনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, অলিতে গলিতে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে যাচ্ছেন, সেখানে প্রচারণায় আপনি ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছেন, যদিও আপনার নির্বাচনী প্রতীক সিংহ মার্কা। এই যে আরপিও যেটা সংশোধন করলো নির্বাচন কমিশন, যদি হাইকোর্টের আদেশে সেটা আবার বাতিল না হয়, আপনাকে তো সিংহ মার্কাই নির্বাচন করতে হবে। এখন যেহেতু আপনি ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন, এই ধানের শীষের নিচে সিংহ কি চাপা পড়ে যাচ্ছে কিনা? দেখেন, কেউ কিছু চাপা পড়ার বিষয় না। প্রথমত, এবং এটা আমি আপনার সাথে আলোচনার শুরুতে এই কথাটা বলেছিলাম, যে নির্বাচন কমিশন কোনো স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে এত লেট ইন দ্য গেম, মানে মনে করেন আরও 8 মাস আগে বলতেন বা 7 মাস আগে, নতুন নির্বাচন কমিশন যখন এসেছিলেন তার 1-2 মাসের ভিতরে তারা অ্যানাউন্স করে দিতেন এই জিনিসটা হবে, তাহলে আমরা তখন থেকে প্রিপেয়ার করা শুরু করতাম। একটা মার্কা চেনানো 4টিখানি কথা না, অনেক দুষ্কর ব্যাপার। তো ওই জায়গা থেকে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা জোটের মার্কায় করব, এবং যেহেতু আমরা আছি বিএনপি নেতৃত্বাধীন জোটে, তাহলে এই জোটের সবচেয়ে পরিচিত মার্কা হলো ধানের শীষ মার্কা। তো সেই হিসেবে আমাদের মেন্টাল প্রিপারেশন, দলীয় প্রিপারেশন ছিল। এখন আরপিওর বদল এসেছে, যদিও আরপিওর এই বদলের বিরুদ্ধে একটা রিটও ফাইল করা হয়েছে ইতিমধ্যে। আমরা আশাবাদী যে মহামান্য কোর্টের মাধ্যমে আমরা ভালো কিছু পাবো, কারণ আমরা দেখেছি ভাই যে কোনো একটা গোষ্ঠীর সুবিধার জন্য, তাদের রাজনৈতিক কৌশলের জন্য হঠাৎ করে আরপিওর বদলটা আনা হয়েছে। এটা কোনোভাবেই গণতন্ত্রের জন্য সুখকর না বা ভালো কিছু না। তো সেই জায়গা থেকে আমরা এখনো বিশ্বাস করি যে আরপিওতে এই বদলটা আসবে। যদি বদলটা আসে তাহলে আমরা ধানের শীষেই নির্বাচন করব, কারণ জোটের মার্কা হিসেবে ধানের শীষ থাকবে, বাকিটা জোটে আলোচনা হবে। তো এগেন আইনের বাইরে যেহেতু আমরা কাজ করতে পারবো না, যেটাই আইন থাকবে, অবভিয়াসলি আইনটা যেটা হয়েছে সেটা আমরা বিশ্বাস করি অন্যায় হয়েছে,
সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আইনের বাইরে যে আমরা কাজ করতে পারবো না। তবে এটার ফাইনাল ডিসিশন আমাদের জোটের পক্ষ থেকে যেহেতু আসবে, জোটের ডিসিশনের আগে আমি আপনাকে কিছু বলতে পারছি না। নানা নাটকীয়তার পর নতুন রাজনৈতিক দল এনসিপি তারা শাপলাকলি প্রতীক পেয়েছে এবং এই কারণে কিন্তু শাপলাকলি প্রতীক এখন দেশের মানুষ চিনে ফেলেছে। তো সেইখানে ববি হাজ্জাজকে দেশের মানুষ যতটা চেনে, ববি হাজ্জাজের দলের প্রতীক সিংহ কি ততটা চেনে? আমি মনে করি না, কারণ আমরা চেনাতে সক্ষম হইনি। প্রথমে চেনাতে সক্ষম হইনি কারণ স্বৈরাচারী সরকারের সময় আমাদেরকে আসলেই কোনোভাবে সহযোগিতা করেনি চেনাতে। আর তারপর আমরা অবভিয়াসলি নির্বাচনের অপেক্ষায় ছিলাম, কথা বলছিলাম নির্বাচন কবে হবে, নির্বাচনের জন্য সরকারকে পুশ করছিলাম। সো আমরা নির্বাচনী প্রচারণায় যাইনি। নির্বাচনী প্রচারণায় কে গেছে? বাংলাদেশ জামাত ইসলাম, যারা মার্কার এই ঝামেলাটা শুরু করেছে। তাদের সাথে আরেকটা দলে মার্কার ঝামেলার সাথে জড়িত ছিল, মানে এখানে বললাম না, একটা পার্টিকুলার গোষ্ঠী চেয়েছে এবং তাদেরকে রাজনৈতিক ফয়দা দেবার জন্য কারো সাথে কথা না বলে অলমোস্ট রাতের অন্ধকারে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই আরপিও বদল করে দিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের এত কাছাকাছি এসে এত বড় একটা চেঞ্জ আপনি করতে পারেন না ভাই। তার জন্যই আমি যে রিটটা হয়েছে সেই রিটটাকে পুরোপুরি সমর্থন করি। হ্যাভিং সেড দ্যাট, ওই যেটা বললেন যে ওই যে এনসিপি দলটাও কিন্তু তারা যে মার্কাটা চেয়েছে, এগেন এটা বেআইনি। আমি হয়তো আমি করব বা কেউ না কেউ আগামী নির্বাচন হয়ে যাওয়ার পর এনসিপির এটা কেন দেয়া হলো এটা রিলেটেড নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়তো আইনি একটা মামলা দায়ের করতে পারে। কারণ নির্বাচনী কমিশন যেই আইনটা আছে সে আইনে পরিষ্কার যে নির্বাচন কমিশনের কাছে কেউ কোনো মার্কা চাইতে পারে না। নির্বাচন কমিশন আপনাকে কিছু চয়েসেস দিবে, সেই চয়েসেসের ভিত্তিতে আপনি মার্কা নিতে পারেন। সিংহ প্রতীক আপনি কিভাবে পেয়েছিলেন? নির্বাচন কমিশন যে চয়েসেস দিয়েছে সেই চয়েসেসের মধ্যে থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা। সো এবং শুধু আমি না ভাই, যারা যে ট্রাক পেয়েছে, যে লাউ পেয়েছে, যে মাথাল পেয়েছে, সবাই এইভাবেই পেয়েছে। আপনার মনে হয় কেউ লাউ তার মার্কা হিসেবে চায়? আপনার মনে হয় মাথাল কেউ চেনে, কেউ মার্কা হিসেবে চায়? তো তারা পেয়েছে, তারা মেনে নিয়েছে, কারণ আইনই এইটা। হঠাৎ করে একটা দল এসে বলল না আমরা আইন মানি না, আমরা যেটা চেয়েছি সেটাই দিতে হবে। এবং খুব স্ট্র্যাটেজিক্যালি সরকারের সহযোগিতা নিয়ে তারা 4 মাস ধরে এটা নিয়ে বিশাল প্রেস মিডিয়া পিআর করলো, যেন ঘরে ঘরে লোকজন জানে ওদের মার্কাটা কি। ঘরে ঘরে টক শোতে দিনের পর দিন শুধু এটা নিয়ে কথা হয়েছে, নিউজে দিনের পর দিন শুধু এটা কথা নিয়ে হয়েছে। এবং পরিষ্কার করা একজনও, মানে আমি চেষ্টা করেছি কিন্তু একজনও সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা রাজনৈতিক মহল থেকে আমার মনে হয় না আমি বাদে অন্য কেউ পরিষ্কার করেছে যে আইনত ওরা এটা চাইতেই পারে না টু বিগিন উইথ, কিন্তু ওরা আন্দোলন করেছে এটা নিয়ে। এবং তারপর নির্বাচন কমিশন কি করেছে, এইটাকে এগেন এটা সরকারি অবভিয়াসলি প্রেশার না থাকলে তো আর হয় না, নির্বাচন কমিশন এই মার্কাটা তালিকাভুক্ত করে তারপর তাদেরকে দিয়েছে। সো তালিকাভুক্ত যে করেছে, এগেন নির্বাচন কমিশন আইনগতভাবেই দিয়েছে, আগে তালিকাভুক্ত করেছে। যেই মুহূর্তে আপনি তালিকাভুক্ত করবেন এবং আপনি বলবেন আপনি এটা চাইতে পারেন, সেই মুহূর্তে সে চাইলে আপনি দিতে পারেন। কিন্তু প্রবলেমটা হলো যে আগে তো ছিল না, এইটার মাধ্যমে উনি তালিকাভুক্ত করেছেন। সো এইটা নিয়ে যদি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হয় আগামীতে, আপনি বলেন প্রশ্নবিদ্ধ করা সহজ না? একদম সহজ, আগামীতে হয়তো করাও হবে। সো এই জিনিসগুলো করাটা উচিত হয় না। সো আপনি বুঝতে পারছেন, একটা দল যার মার্কা অতি পরিচিত তারা, আর আরেকটা দল যেটা 4 মাস অন্যায়ভাবে তাদের মার্কা পরিচিত করিয়েছে, এটা করানোর পর তারা হঠাৎ করে রাতের অন্ধকারে আরপিওর আইন বদলে দিয়েছে, অন্য কারোর মার্কা আর চিনাইতে পারবে না, এবার খেলা খেলো। তো আপনি খেলা শুরু হওয়ার আগেই যদি, মানে নির্বাচন যদি একটা কম্পিটিশন হিসেবে ধরি, সেই হিসেবে খেলা বলছি আর কি, গণতন্ত্রকে ফাজলামি করে খেলা বলছি না, বাট এই কম্পিটিশনটা শুরুতেই যদি আপনি একটা সাইড নিয়ে নেন, অন্য সবাইকে আপনি নেগেটিভলি এফেক্ট করেন, তাহলে আপনার উপরে আস্থা রাখা তো খুবই মুশকিল হয়ে যায়। আপনি তো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অনেক দিন ধরে, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কি আপনার দল এবং আপনার প্রতীককে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব ছিল? না, আমরা অনেক করেছি, কিন্তু জনগণের দোরগোড়ায় দেখেন এখানে একটা বিষয় আছে। আমি পার্সোনালি জাতীয় রাজনীতি করি, আমার দলের অনেক এলাকার অনেক প্রার্থীরা আছেন, তারা তাদের এলাকায়, তারা সব দেখেন, সবাই তো এক পরিধির নেতা হয় না। আমাদের দলের যাত্রা বেশি দিন না, 7 বছর। এই 7 বছরের 6 বছর আমরা ছিলাম স্বৈরাচার বিরোধী, মানে গত 1 বছর তো স্বৈরাচার সরকার নেই, বাট তার আগের 6 বছর আমরা স্বৈরাচার বিরোধী ছিলাম। সো আমরা কোনো মিটিং মিছিল সহজে করতে পারতাম না, তেরে বেড়ে উঠিয়ে দিত। সো আমরা খুব বেশি ভালোভাবে পরিচিত করাতে পারিনি। এখন যে নির্বাচনে যাচ্ছে এটা জোটের অংশ হিসেবে যাচ্ছি। সো এমন না যে আমাদের 300 আসনে আমাদের ক্যান্ডিডেট আছে, ভালো খারাপ মন্দ ক্যান্ডিডেট হোয়াট এভার আছে, তারা ছোট কম বেশি পরিচয় করাতে চেষ্টা করছে, সেটাও হয়নি।
কারণ আমরা প্রথম থেকেই জানি আমরা জোটগতভাবে নির্বাচনে যাব, মানে কারণ 24-এর নির্বাচন যদি আমরা যেতে পারতাম, যদি সঠিক নির্বাচন করাতে পারতাম, তখন থেকেই ঠিক ছিল আমরা জোটগতভাবে যাব। সো আমরা জানি যে আন্দোলন যখন সফল হয়েছে, তখন তারপর যখনই নির্বাচন হবে আমরা জোটগতভাবেই যাব। ওই আলোচনা আমাদের সকলের ভেতরেই ছিল। সো আমরা আর আলাদাভাবে প্রচেষ্টাও করি নাই। সো এই যে এই ফ্যাক্টরগুলো তো আছে, এবং এই ফ্যাক্টরগুলোর অ্যাডভান্টেজ সরকার একজনকে ধরে দেবে, এইটা তো ভাই মেনে নেওয়ার মতো না। আগামী নির্বাচনে বিএনপি জোটের কাছে এনডিএম কতগুলো আসন চেয়েছে? কতগুলো আসন চেয়েছে এগুলো জোট থেকে ক্লারিফিকেশন হবে। এগুলো আসলে যেহেতু এগুলো সব জোটের আলোচনা, এগুলো জোট থেকে ক্লারিফিকেশন হবে। এখন যদি একটা আসনই দেয়া হয়, তাহলে আপনার দলের বাকি প্রার্থীরা কি এগেইন এটা জোট থেকে আলোচনা হবে। আপনারা আমাদের জোট থেকে প্রচেষ্টা ছিল, আপনার দলের তো বাকি প্রার্থীদেরও নিশ্চয়ই আমাদের জোট থেকে প্রচেষ্টা ছিল, না নিশ্চয়ই সবার অনেকের অনেক ইচ্ছা আছে, কিন্তু জোট থেকে সবসময় প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটি এলাকায় সবচেয়ে বেস্ট যে ক্যান্ডিডেট হতে পারে তাদেরকে দেয়া। এখানে আপনার মেনে নিতে হবে যে বেশিরভাগ বেস্ট ক্যান্ডিডেট হয়তো সবচেয়ে বড় দল থেকেই আসবে, বেশিরভাগ। কিন্তু তাই বলে আমাদের দলেও বেশ কিছু ভালো ক্যান্ডিডেট নাই বা ছিল না, তা না। সো জায়গা ভিত্তিকভাবে এগুলো নির্ণয় করা হচ্ছে। সো জোটের ডিক্লারেশনটা যখন আসবে, তখন সবার কাছে পরিষ্কার হয়ে যাবে কোন 18 সালের যে ইলেকশনটা হয়, সেখানে আমরা দেখেছি যে জোটের অনেক প্রার্থী ধানের শীষ মার্কায়, যাদের আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে, ধানের শীষে নির্বাচন করেছেন, এবং অনেক প্রার্থী দেখা গেছে তাদের দলীয় প্রতীকেও নির্বাচন করেছে। আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরিকল্পনা হলো যে আমরা জোটে যেহেতু নির্বাচন করছি, জোটের সিদ্ধান্ত মোতাবেক আমরা নির্বাচনে কাজ করব। এর বাইরে এই যে আরপিওর বদলটা, আমরা ধানের শীষ নেই আর সিংহ মার্কা নেই, ইররেলেভেন্ট। এই আরপিওর বদলটা একটা স্ট্র্যাটেজিক গেম, যেটা একটা গোষ্ঠীকে সহযোগিতা করবার জন্য হয়েছে, এইটা মেনে নেওয়া সম্ভব না। ঢাকা 13 আসনে বিএনপির কেন্দ্রীয় 2 জন নেতা এর আগে নির্বাচন করেছেন। আপনি কি সেই 2 জন নেতার সাথে কথা বলেছেন? তারা কি আপনাকে সহযোগিতা করছে? দেখেন, ঢাকা 13 আসনে 2 জন না, আরো অনেকজন বিগত দিনগুলোতে নির্বাচন করেছেন। বিগত দিনগুলোতে আরো অনেকে নির্বাচনে আগ্রহী ছিলেন। আমার সাথে সবারই একটা কম বেশি সম্পর্ক আছে। আর বাকি দেখেন, শুধু জোট হিসেবে না, আমার দল যদিও বিশালভাবে আমরা দেশব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে গেছি, বাট বিএনপির মতো তো আর বিশালভাবে ছড়াতে পারিনি। কিন্তু আমার দলেও বেশ কিছু সিট আছে যেখানে 2-3 জন প্রতিদ্বন্দ্বী, মানে বারবার লাইক না উনি না আমি না, আমি বেশি সর্ট অফ পরিচিতি পেয়েছি, আমি বেশি পোস্টার লাগিয়েছি, আমি বেশি জনগণের জন্য কাজ করেছি, সহযোগিতায় আমি ছুটে যাই, আমাকে লোকজন বেশি পছন্দ করে, এগুলো প্রতিদ্বন্দ্বিতা আছে। এটা পজিটিভ, গণতন্ত্রের যে কোনো পার্টির বা জোট এটা পজিটিভ। সো বেশি লোকজন থাকলে ভালো, এবং কোনো সময় যে কোনো একজন পেলে বাকিরা সবাই ইমিডিয়েটলি খুব খুশি হয়ে যাবে, তাও না। তবে ঢাকা 13 আসন সম্বন্ধে যদি বলেন, তাহলে মোটামুটি আমি বিশ্বাস করি আমি সবারই সহযোগিতা পাচ্ছি। আচ্ছা, এমন যদি হয় জোট থেকে আপনাকে প্রার্থী দেয়া হলো এবং বিএনপির কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে নির্বাচন করলো, তাকে আপনি কতটা হুমকি স্বরূপ মনে করবেন? একেবারেই না, যে কোনো কেউ নির্বাচন করতে পারে ভাই, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। সবাই যেন ইচ্ছা মতো নির্বাচন করতে পারে, এর জন্য ভাই 10-15 বছর আমরা লড়াই করেছি। আপনি কি বলেন ভাই? এটা নির্বাচনে আরো বেশ কিছু দল অংশগ্রহণ করবে। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন দলের প্রার্থীকে মনে করছেন? দেখেন, আমি কাউকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছি না। যারাই দাঁড়াবেন সবাইকেই আমি প্রতিদ্বন্দ্বী হিসেবেই মনে করছি, এবং সবাইকেই সিরিয়াসলি নিতে হবে। এবং নির্বাচনে আমরা জনগণের ভোট যেহেতু দরকার, সো জনগণের আস্থা নেয়ার কম্পিটিশন, সো জনগণের আস্থা নেয়ার ব্যাপারে আমি সবাইকেই শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করব। তবে এই মুহূর্তে শুধু একমাত্র প্রতিদ্বন্দ্বী যে অ্যানাউন্সড হয়েছেন সেটা হলো জামাতের, বাংলাদেশ জামাত ইসলামের জোট থেকে। সো আপাতত ওই একজনই আছেন। আমি অ্যাবসলিউটলি শিওর আগামী কিছুদিনের ভেতরে, স্পেশালি তফসিল ঘোষণা করার পর, আরও কিছু প্রতিদ্বন্দ্বীর নাম পরিষ্কার হয়ে যাবে। বাট আমি কাউকেই ছোট করে দেখছি না, আমি সবাইকেই বড় করে দেখছি। আপনি প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ঢাকার 13 আসনের বাসিন্দারা আপনাকে কতটা গ্রহণ করেছে? তারা কেন আপনাকে ভোট দেবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আসলে অত্যন্ত আনন্দিত যে ঢাকা 13 বাসিন্দারা, ভোটাররা, কে ভোটার সেটা তো আর আসলে জনসমাগমে যে বোঝা যায় না, বাট বাসিন্দারাই বলি। ঢাকা 13 বাসিন্দারা আমাকে খুব ভালোবাসার সাথে তারা আমাকে গ্রহণ করছেন, এটাতে আমি অত্যন্ত আনন্দিত। ভোট কেন দেবেন এটা তো তারা নির্ণয় করবেন। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কেন দিতে পারেন আপনি মনে করেন, তাহলে আমি মনে করি তারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন কারণ
আমার গত 10-15 বছরে বাংলাদেশের রাজনীতিতে আমি কি করেছি, কোন জিনিসগুলোতে পিছপা হইনি বা কম্প্রোমাইজ করিনি, সেগুলো ইতিহাস তারা জানেন। কোন জিনিসগুলো তাদের দরকার, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত। তো সন্ত্রাসের সাথে ববি হাজ্জাজের মতন একজন মানুষ থাকতে পারেন কিনা, চাঁদাবাজির সাথে থাকতে পারেন কিনা, এগুলো ওনারা বিশ্লেষণ করতে পারছেন। যেমন মনে করেন গত 1 মাসে পরিষ্কার হয়ে গেছে যে আমি ওই এলাকায় ঢুকবার আগে যতটা চাঁদাবাজি হতো, আমি ঢুকবার পর গত 1 মাসে চাঁদাবাজি অনেক কমে গেছে। এবং এটার প্রধান কারণ আসলে যে আমি কাউকে চাঁদাবাজির জন্য ক্ষমতায়ন করি নাই। সো অলরেডি একটা এক্সাম্পল সেট হওয়া শুরু হয়েছে এলাকাতে। সো এইসব কারণে আমি আশাবাদী যে জনগণ সঠিক বিশ্বাস রাখবেন আমার উপরে। আপনার নির্বাচনী এলাকার একটি নাম মোহাম্মদপুর। মোহাম্মদপুরের নাম শুনলেই এখন ভয়ে আতঙ্কে গা ছমছম করে। সেখানে কিশোর গ্যাংয়ের আতুর ঘর, মাদকের আখড়া বলা হয়। এসব নির্মূলে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা জনগণের কাছে তো অনেক কিছুই প্রমিস করছি। ইতিমধ্যে যে জিনিসগুলো আমরা শুরু করেছি, যে আমরা কমিউনিটি সেল গঠন করা শুরু করেছি, মানে প্রত্যেকটা মহল্লা ভিত্তিক আমরা তরুণদের এবং ওখানে যে মসজিদ কমিটি আছে, স্কুল কলেজ কমিটি আছে, তাদের সর্ট অফ পর্যবেক্ষণে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সেল কমিটি গঠন করা শুরু করি। কমিউনিটি সেল মানে ওই লোকাল সেল। এই সেল কমিউনিটিগুলো মানে কমিউনিটি সেলগুলো গঠনের পর তাদেরকে আমরা দায়িত্বরত করব ওই এলাকা টহল দেবার জন্য। এগেন এলাকাবাসী, মানে মাতব্বর না যে মানে এই না আমার দল এই দলের কর্মী, না ভাই, এলাকাবাসী, এলাকার তরুণরা, এবং এই এলাকার তরুণদের সহযোগিতা এবং পর্যবেক্ষণে থাকবেন এলাকার মসজিদ কমিটি, এলাকার স্কুল কলেজ কমিটিতে যারা আছেন। সো আপনি বুঝে নিচ্ছি যে এলাকার সব মুরব্বীরা তারা, এবং তাদেরকে আমরা ফার্স্ট টাস্ক দিয়েছি, অলরেডি কয়েকটা জায়গায় শুরু হয়ে গেছে, কয়েকটা স্পটে কয়েকটা এলাকায় শুরু করেছি, আমরা মহল্লায় শুরু করেছি। তাদের ফার্স্ট টাস্ক হলো যে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্রাইম হয়, এই হটস্পটগুলো আইডেন্টিফাই করা। এই হটস্পটগুলোতে আমরা এগেন এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে এই যে এরকম ব্রাইট লাইটস লাগাবো এবং সিসিটিভি ক্যামেরা লাগাবো। আমরা চাই এই সেলগুলোকে থানার স্পেশাল সেল করে থানার সাথে সম্পৃক্ত করা, আর কি মানে থানায় আলাদা সেল করে এই কমিউনিটি সেলগুলোকে থানার সাথে সম্পৃক্ত করা। তো থানার সাথে আলোচনাগুলো আমরা এখনো শুরু করতে পারিনি, তবে নির্বাচিত হলে তো ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা করব। এগুলোর মাধ্যমে ইতিমধ্যে আমরা একটা প্রচেষ্টা আমরা শুরু করেছি যে নির্বাচনের আগেও যদি আমরা ক্রাইম আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি। আর যদি নির্বাচন, এজন্য কি প্রশাসনের সহায়তা আপনি নিচ্ছেন? এখন প্রশাসনের সাথে আমরা আলোচনা শুরু করেছি এবং আমরা সহায়তা চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে এই আগামী 2 মাসে হয়তো প্রশাসন আমাদেরকে যদি সহায়তা দিতে পারে। তবে এই মুহূর্তে আমরা জানি প্রশাসনও ওভার স্ট্রেসড এবং স্ট্রেসড অ্যান্ড স্ট্রেচড দুটোই। তো সেই জায়গা থেকে প্রশাসনের উপর আমরা খুব বেশি চাপ দেব না, তবে আমরা এলাকাবাসীদের ভেতরে এই বিশ্বাসটা আনতে চাই যে আমরা নির্বাচনের আগেও চেঞ্জ করছি, নির্বাচনের পরে সরকারের দায়িত্ব আমাদের উপরে আসলে তখন আরও শক্ত চেঞ্জেস আমরা করতে পারবো। আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক পেজে আপনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। আপনার এলাকায় কিন্তু বেশ কিছু খাল আছে, সেই খালগুলোকে আপনার নজর এসেছে? জি, দেখেছেন চেহারা খালের? না না, অ্যাকচুয়ালি খাল পরিষ্কারের একটা বড় কর্মসূচি এই আগামী ডিসেম্বর মাস চলে আসে, ডিসেম্বর মাসে আমরা নিয়েছি। এখানে বিশাল আকারে আমরা আপনার সরকারি বাংলা কলেজের ছাত্ররা, আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, ইউ ল্যাব একটা ইউনিভার্সিটি আছে, গ্রাফিক আর্টস কলেজ আছে, আর মকবুল হোসেন কলেজ আছে। এই যে এই 5টা আরও কয়েকটা ইনস্টিটিউশন বোধহয় আছে, রাইট না এই 5টার নাম আমার মনে পড়ছে। এই ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা বড়ভাবে অলরেডি ভলান্টিয়ার করেছেন। সো আমরা ফুল ইসে করছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে আলোচনা শুরু করবো আগামী সপ্তাহে, যে সিটি কর্পোরেশনের, কারণ সিটি কর্পোরেশনের ট্রেনও লাগবে। সো আমরা খাল পরিষ্কারের একটা কর্মসূচি আগামী মাসে, মানে এই যে এই সামনে ডিসেম্বর মাসে আমরা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন এখানেও, সো আমরা মানে প্রত্যেকটা জায়গায় এলাকায় পজিটিভ চেঞ্জ আনার প্রচেষ্টা আমাদের আছে। আপনার এই আসনে বিগত সময়ে আওয়ামী লীগেরও হেভিওয়েট প্রার্থীরা ওখানে সংসদ সদস্য ছিলেন, তার মানে ওখানে আওয়ামী লীগেরও বেশ ভোট ব্যাংক আছে। তো আওয়ামী লীগের ভোটার যারা, সেই ভোটগুলো আপনার দিকে টানার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? সেই ভোটাররা আপনাকে ভোট দিবে নাকি তারা ঘরে বসেই থাকবে নির্বাচনের দিন? দেখেন, আমরা জনগণ ভোটারদেরকে আস্থায় আনতে চাই যে আমরা তাদের জন্য কাজ করব। মানে আমার দল কি, আমার জোট কি, এটা অনেক পরের কথা। তার দল কি, তার জোট কি, অনেক পরের কথা। সে বাংলাদেশের নাগরিক, তার ভোটের অধিকার আছে, সে এলাকাবাসী, এলাকার ভালো সে চায়, কারণ এটা তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এলাকার ভালো। আমরা তাদের আস্থায় আনতে চাই যে সেই কাজগুলো আমরা করছি এবং আমরা করব। সো সেই জায়গা থেকে ভাই, আমি আওয়ামী লীগের ভোটার চিনি না, আমি বিএনপির ভোটার চিনি না, আমি এনডিএম এর ভোটার চিনি না, আমি জামাতের ভোটার চিনি না, আমি বাংলাদেশের নাগরিক চিনি, ভোটার চিনি, তাদের জন্য কাজ করছি। তাদেরকে আমরা আস্থায় আনতে পারলে, তাদেরকে যদি দেখাতে পারি যে তাদের জন্য কাজ আসলে আমরাই করছি, তখন
আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট যে ভোটটা আমাদেরকেই দেবে। এবার একটু আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই। আপনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক অর্জন করেছেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন। এরপরে বাংলাদেশে ফিরে এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ভালোই তো ছিলেন, ব্যবসায়ী পরিবার থেকে এসেছেন, হঠাৎ কেন মনে হলো রাজনীতিতে আসতে হবে? মানে আপনি মাঝখানে আরো অনেক কিছু মিস করেছেন, যেমন মনে করেন চাকরি করেছেন যুক্তরাষ্ট্রে, এসে করার পর বিশ্বব্যাপী অনেক জায়গায় কাজ করেছি, তারপর যুক্তরাজ্যে যে পড়াশোনা করেছি, তারপর এক সময় পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে এসেছি। মানে যখন আমাদের প্রথম সন্তান হয়, আমি, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, উনি একজন বিজ্ঞ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, আমরা একসাথে প্রথম থেকে আমরা এসেছিল যে আমাদের সন্তানরা দেশের মাটিতে বড় হবে। মানে আমরা বিদেশি আমিও, আমার কোনো ভাই বিদেশি পাসপোর্ট নাই, আমার সহধর্মিনীর কোনো বিদেশি পাসপোর্ট নেই। আমরা বহু বছর বিদেশে কাজ করেছি, পড়াশোনা করেছি, অনেক করেছি, কোনোদিনও দেশের বাইরে কিছু চিন্তা করিনি। এবং আমাদের বাচ্চাদেরও আমরা বিদেশে জন্ম নেওয়াইনি, মানে আমরা বাচ্চা হবে বলে আমরা দেশে ফেরত এসেছি। বেশিরভাগ লোকজন বাংলাদেশ থেকে বাচ্চা হওয়ানোর জন্য বিদেশ যায়। আপনারা কেন এই ডিসিশন নিলেন? আমরা বাংলাদেশ বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশের জন্য কাজ করব। এটা সবসময়, মানে এটা আজকে না, এটা নতুন না। সো আমাদের সন্তানরাও যেন এই দেশকে ভালোবেসেই কাজ করে, তার জন্য আমাদের সন্তানদেরও, মানে আমরা ওইটা অপশন হিসেবে আমরা কখনো দেখিনি। আমাদের অপশন একমাত্র এই দেশ। আমাদের টাকা যদি কোনোদিন কামাই করি সেটা বিদেশে যাবে না, আমাদের ভবিষ্যৎ বিদেশে থাকবে না, আমাদের এই পরিকল্পনা নাই যে পালাতে হইলে বিদেশে কিছু রাখতে হবে। সো এগেন, আমি সরি, আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম। বাট যে পয়েন্টটা হলো যে সব পরিবার আমরা এখানে গড়ে তুলব, সেই কারণে 2009 সালে যখন আমার প্রথম সন্তান নিয়ে আমার সহধর্মিণী গর্ভবতী হন, তখন আমরা দেশে ফিরে আসি এবং তখন থেকে আমি আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আপনার পড়ানো শুরু করি। সো শিক্ষকতার জীবন শুরু হয়। রাজনীতি তার অল্প কিছুদিন পরেই শুরু হয়। 2009 আমি আসি, 2012 সালে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত হই। 2012 থেকে দেখতে দেখতে 13 বছর 14 বছর চলে যাচ্ছে। সো জীবনে এরকম। তবে এগেন যেটা বললাম না, যেই কারণে আমরা বাংলাদেশে ফিরে এসেছিলাম, আমরা দেশের জন্য কাজ করতে চাই। রাজনীতিতে যখন সম্পৃক্ত হলাম তখনও কিন্তু দেশের জন্য কাজ করার জন্য সম্পৃক্ত হয়েছিলাম, এমপি মন্ত্রী হওয়ার জন্য সম্পৃক্ত হই নাই। মানে আমি কিন্তু 2012 সালে যখন মানে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত হই, আমি অনেক উপরের পজিশনেই সম্পৃক্ত হয়েছিলাম। মানে জাতীয় পার্টির কনস্টিটিউশন মোতাবেক চেয়ারম্যানের উপদেষ্টার, তাদের কনস্টিটিউশন মোতাবেক চেয়ারম্যানের উপদেষ্টা হলো তাদের ওই যে স্ট্যান্ডিং কমিটি বা যে ইসে হয় সেটার অংশীদার। সো আমি শুরুই করেছিলাম ওই স্ট্যান্ডিং কমিটি লেভেল থেকে জাতীয় পার্টিতে। এবং 2013-14 সালের নির্বাচনে আমাকে অনেকবার করে অনেকে সেধেছিলেন যে, মানে ইনক্লুডিং মাননীয় মহাসচিব উনি যখন ছিলেন, এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও অনেকবার যে তুমি এই আসন, কোন আসন নিবে এইটা বলো, এই আসন তোমার জন্য মাস্ট, এসে আমি নির্বাচন করতেই আসিনি। আমি দলের জন্য, যেহেতু প্রয়াত মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে দাওয়াত জানিয়েছিলেন, সো ওনার দলের জন্য কাজ করা এবং ওনার দলের মাধ্যমে দেশ জাতির জন্য যেটা কাজ করতে পারি। এবং এই কারণেই 13-14 নির্বাচনের সময় যখন গণতন্ত্র হরণের প্রচেষ্টা হয়, তখন আমি কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াই। এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি 2012 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আওয়ামী লীগের সাথেও কিন্তু আপনাদের পারিবারিক সখ্যতা আছে। যদি বলে আপনার বোনের শ্বশুর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তো আপনি তো চাইলে আওয়ামী লীগেও যোগ দিতে পারতেন। তা আপনার কেন মনে হলো যে জাতীয় পার্টিতে? ফার্স্ট এন্ড ফরমোস্ট 12 সালে যখন আমি রাজনীতিতে যোগ দিই, তখন আমি রাজনীতিতে যোগ দেওয়ার কোনো চিন্তা করে রাজনীতিতে যোগ দিইনি। মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ অলমোস্ট জোর করে, উনি আমার অনেক, আমি 1978 থেকে ওনাকে চিনি। মানে আমার যখন 4 বছর বয়স, তখন থেকে আমি ওনাকে চিনি। সো উনি আমার বাবার খুব কাছের এক সময় বন্ধু, পরে বাংলাদেশের প্রেসিডেন্ট, পটনট, এরকম অনেক কিছু। সো সেইখান থেকে উনি মানে সর্ট অফ ওই আমার মুরব্বী হিসেবে আর কি আমাকে টান দেয়, তুমি আসো, তুমি আমার জন্য কাজ করবে। অলমোস্ট এইভাবে কিন্তু 12 সালে উনি এই কাজটা করেন এবং আমি একটা সুযোগ দেখি যে দেশের জন্য কিছু কাজ করার একটা সম্ভাবনা আছে, একটা বড় রাজনৈতিক দল সেখান থেকে। এবং তখন কোয়ালিশন সরকারে ছিল, মানে আওয়ামী লীগের পার্টনার ছিল কিন্তু ওই সময় জাতীয় পার্টির 3টা মন্ত্রী ছিল তখন। সো এই জিনিসগুলো ছিল। কিন্তু এরপরও 14 সালের নির্বাচনের আগে যখন গণতন্ত্র হরণ করার প্রচেষ্টা হলো, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এবং শেষে দেখবেন যে মানে যতদিন এসএসএফ দাঁড়িয়েছিলেন, এসএসএফের সাথে একমাত্র আমিই ছিলাম। তারপর আমাকে ফার্স্টে গুম করলো, তারপর দেশ থেকে বের করে দিল, এক্সাইল করে দিল। তারপর এসএসএফ মত বদলানোর পর তো আর আমি তো আর জাতীয় পার্টির কেউ না, তখন তার আমি বদলাতে পারি না। তারপর ইভেন্চুয়ালি এই কারণে জাতীয় পার্টির সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। সো
জাতীয় পার্টির সাথে ছাড়াছাড়ির অন্যতম কারণ কি? আপনি ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী ছিলেন, জাতীয় পার্টির সমর্থন না দেওয়ার কারণে কি আপনার বিচ্ছেদ ঘটে জাতীয় পার্টির সাথে? জাতীয় পার্টির সাথে বিচ্ছেদটা ঘটে হলো এই 14 নির্বাচনের কারণে। 14 নির্বাচনের পর আমি যখন ফিরে আসি, মানে এক্সাইলে, তারপর মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ যখন মীমাংসা করে ফেলেন সরকারের সাথে, তখন আমিও ফেরত আসতে পারি। আমি ফিরে আসার পর প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ঠিকই আমাকে মানে একদম মানে কি বলবো, খুবই খুবই আদরের সাথে উনি আলিঙ্গন করেন, পার্টিতে নিয়ে আসেন ফেরত। তবে এরপর থেকে সরকারের প্রেশার ছিল আমি যেন আর কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে না পারি। কন্টিনিউয়াস সরকারের প্রেশার ছিল। এবং উনি যেহেতু তখন পুরোপুরি সরকারের অধীনে চলে গেছেন এবং জাতীয় পার্টি পুরোপুরি সরকারের অধীনে চলে গেছে, তখন আসলে মানে আপনি আমাকে যতই চান, আপনার বস আমাকে চায় না, কারণ তখন শেখ হাসিনা হয়ে গেছে সবার বস। তো শেখ হাসিনা আর চায় না, সো আলটিমেটলি আর এই পার্টিতে থাকা সম্ভব হয়নি। আপনি 2017 সালে এনডিএম গঠন করেন, এরপর আন্দোলন সংগ্রাম করেছেন। সমালোচকরা বলে থাকেন যে আপনি রাজপথ থেকে 5 স্টার হোটেল কেন্দ্রিক রাজনৈতিক দল বলা হয়। থেকে বাজে কথা আর হতে পারে না। এক নম্বর হলো এনডিএম জীবনে 5 স্টার হোটেলে কোনো কর্মসূচি করে নেই, এনসিপি করে। হ্যাঁ, এনডিএম আমরা কারোর সরকারি টাকা বা এই টাকা দিয়ে কিছু করি নাই। যতজনই আছে, এবং শুরুতে খুব অল্প মানুষ ছিল, সবাই নিজের চাকরির বা ব্যবসার কামাইয়ের টাকা ডোনেশন দিয়ে আমরা প্রোগ্রাম করতাম। আমরা রাস্তায় প্রেস ক্লাব থেকে শুরু করে আপনার পুরনো পল্টন সব জায়গায় মিছিল মিটিং সব কিছু করেছি। পুলিশের লাঠিচার্জ কমবার খাই নাই ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা সরকার বিরোধী ছিলাম, আমরা বামপন্থী ছিলাম না, এর জন্য নিউজ কভারেজ কম হতো। আমাদের লাঠির বাড়ি দিলে লোকজন তো কিন্তু খেয়েছি ভাই। 5 স্টার হোটেলে কখনো যাই নাই। মানে জাস্ট বিকজ আমার বাবার নাম আছে অনেক ধন সম্পদের সাথে, তার জন্য আমি 5 স্টার হোটেলে রাজনীতি করেছি, এইটার থেকে বড় মিথ্যাচার আর হতে পারে না ভাই। জাস্ট বিকজ আমি শিক্ষিত বলে আমি আপনার কি বলে নাম শুধু টাকা পয়সা উড়াই বা টাকা পয়সা দেখাই বেড়াই, এর থেকে বেশি মিথ্যাচার আর হইতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন গত 10 বছর যারা সরকার বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে যা জিজ্ঞেস করেন ববি আজাদ কতবার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে ওই কর্মসূচিতে কতবার ছিল, কয়বার পুলিশের ব্যাটন চার্জ দিয়ে উনি থামে নাই, কি কি করেছে একটু জিজ্ঞেস করে দেখেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি কোনো সময় মানে আমি 2022-এর আগে বিএনপির সাথে জোটে ছিলাম না। সো এর আগের জোটগুলোতে আমি ছিলাম না, আমি সরকার বিরোধী ছিলাম, কারোর জোটে ছিলাম না। সো কারোর জোটে ছিলাম না, সো ওই জোটের বিশাল মিছিলের সামনে যে আমি দাঁড়াতে পারতাম না, আমি আলাদা করতাম। কিন্তু সরকার বিরোধী ঠিকই ছিলাম, সব জায়গায় ছিলাম। এবং তার জন্য মানে গত 12 বছর এই ফ্যাসিবাদের লাস্ট 11 বছরের সরকার ব্যবস্থায় আমি তো অনেকভাবে অত্যাচারিত হয়েছি। আমি একটা সামান্য চাকরিজীবী, আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। আপনি একটু বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে দেখেন কয়বার সরকারি পর্যায়ে মানে মন্ত্রী পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ে চাপ সৃষ্টি করা হয়েছে আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য, কতবার। আমার বাবা এগেন উনি অনেক অসুস্থ, অনেক বয়স্ক, উনি আগেই রিটায়ার করেছেন, বাট যা বা ওনার ব্যবসাপাতি ছিল সব বন্ধ করিয়ে দিয়েছে, সব 2013 সাল থেকে। আপনি আত্মীয়র কথা বলছেন, প্রত্যেকটা ব্যবসা বন্ধ করে দিয়েছে 2013 সাল থেকে। আমার বাবা এই দেশের জন্য এত কিছু করেছেন, তারপর ওনাকে কি ধরনের হয়রানি করা হয়েছে গত 5-7 বছর সেটা তো ভাই দেশের মানুষই জানে, মিডিয়াতে আপনারাই ফুল কভারেজ দিয়েছেন। তো তারপর কোন চিন্তায় আপনারা বলেন কে কার আত্মীয় ভাই? আর আত্মীয় তো সবাই সবার। আমার বাবা 60-এর দশকে আপনার মুজিববাদী ছাত্রলীগ করেছেন, উনার ডিরেক্ট ছাত্র নেতা ছিল ওবায়দুর রহমান সাহেব এবং আব্দুর রাজ্জাক সাহেব, ডিরেক্ট ছাত্র নেতা ছিলেন আমার বাবার। সো তাহলে সম্পর্ক তো ভাই, এই দেশ তো ছোট, সবার সবার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, আপনি এনসিপির কথা বলছিলেন, গত 15-16 মাসে এনসিপি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ইউনিটের তারা কমিটি দিয়েছে। এই 15-16 মাসে এনডিএম আসলে কতটা শক্তিশালী হলো? এই 15-16 মাসে এনডিএম আমরা দেশব্যাপী আমাদের প্রচার বাড়াতে সক্ষম হয়েছি, আমাদের কমিটিগুলো আরও সুন্দরভাবে গঠন হয়েছে। কিন্তু এগেন আমরা নির্বাচন কেন্দ্রিক কাজ করিনি, আর আমরা তো সরকারি সহযোগিতা নিয়ে কাজ করিনি ভাই। যেমন মনে করেন সংসদ ভবনের সামনে পুরো রাস্তা আটকে আপনার দেশব্যাপী সব ডিসিদের দায়িত্ব দিয়ে 2 বাস এক একটা উপজেলা থেকে আনায় তো আমরা কর্মসূচি করি নাই, ঠিক না? সো তাহলে ওইভাবে আমাদের বৃদ্ধি হয়নি, তবে আল্লাহর অশেষ রহমতে অনেক বৃদ্ধি হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্ররাই দল গঠন করলো এবং তাদের যে ছাত্র সংগঠন, আপনি ডাকসু সহ দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অংশ নিয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা 5ম হয়েছে। ছাত্ররাই ছাত্রদের কেন প্রত্যাখ্যান করলো? কারণ প্রথমত আপনাদের ব্যাখ্যাটাই ভুল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা এনসিপি গঠন করেছে, এই পুরো লাইনে, এই পুরো বাক্যতে অনেকগুলো ভুল আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, গণ অভ্যুত্থান 1-2 জনের নেতৃত্বে হয় না, তাহলে এটা গণ অভ্যুত্থান হয় না।
গণ অভ্যুত্থানের তেমন কোনো নেতৃত্ব ছিল না ভাই, যেটা পরিষ্কার। এগেন আমি এনসিপিতে যারা আছে তাদেরকে ছোট করছি না, বাট যেটা সত্য সেটা বলছি। এনসিপিতে যারা আছে তাদের অনেকেরই বিশাল অবদান ছিল, এখানে কোনো ডাউট নাই, তাদের অনেকের বিশাল অবদান ছিল। কিন্তু এরকম আরো হাজার হাজার তরুণদের, প্রবীণদের বিশাল অবদান ছিল। সো আপনি হঠাৎ করে ওই হাজার হাজারের মধ্যে 10 জন বেছে নিয়ে বলেন এদের নেতৃত্বে, তাহলে কথাটা কি ঠিক হয় ভাই? এগেন এমন না যে ওরা নেতৃত্ব দেয়নি, ওরা দিয়েছে, বাট 10,000 নেতৃত্ব দিয়েছে, 10,000-এর মধ্যে ওরা 10 জন। তো আপনি হঠাৎ করে এই 10 জনকে যদি বলেন যে এরাই নেতৃত্ব দিয়ে করেছে, তাহলে ব্যাখ্যাটা ভুল না? এবং সেটা আপনারা মিডিয়া বোঝেন আর না বোঝেন, ছাত্র সমাজ ঠিকই বোঝে, এবং তারা পরিষ্কার এই বিশ্ববিদ্যালয় নির্বাচনেই দেখিয়ে দিয়েছে যে ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন এটা না। আগামী নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে? দেখেন, আগামী নির্বাচনে এনসিপি আলাদাভাবে দল হিসেবে ভালো কিছু করতে পারবে কিনা, এটা যদি তারা আলাদাভাবে নির্বাচনে যায় তাহলেই বোঝা যাবে। আমার কাছে মনে হয় হয়তো তাদের জনসম্পৃক্ততা এতটা আসেনি যে তারা বড় কিছু করতে পারবে, বাট দেন সেটা আমার কাছে মনে হয়। বাস্তবতা হলো নির্বাচন হওয়ার পরই বোঝা যাবে। তবে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে মনে হচ্ছে না এনসিপি আলাদাভাবে নির্বাচনে যাবে। আপনি বিএনপি জোটের সাথে আছেন, গণমাধ্যমে প্রায় খবর আসে যে এনসিপি ও বিএনপির সাথে জোট করে নির্বাচনে আসবে। যদি আসে, আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা? না, আমি এইটা জানি যে আমাদের জোটের সাথে কন্টিনিউয়াস আলোচনা চলছে। ফাইনাল হলে তখন হয়তো আমি জানবো, বা হতেই পারে ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে, কিন্তু আমি এখনো জানি না, আমি হয়তো খুব শীঘ্রই জানবো। বাট আলোচনা চলছে, এটা অনেক আগে থেকে এই আলোচনা রিলেটেড আমাদেরও অনেক আলোচনা হয়েছে। সো হ্যাঁ, আলোচনা চলছে, এটা সত্যি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, এনডিএম এর ভবিষ্যৎ পরিকল্পনাকে আগামী 10 বছরে এনডিএমকে আপনি কোন পর্যায়ে দেখতে চান? আগামী 10 বছরে আমরা ওই পর্যায়ে এনডিএমকে দেখতে চাই যে এনডিএম বাংলাদেশের সরকারি পর্যায়ে, মানে সরকার গঠনে এবং সরকার পরিচালনায় বড় একটা অবদান রাখছে, এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব একদম সঠিকভাবে করছে। এইটাই আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা এনডিএম থেকে আগামী 10 বছরে। আপনার কাছে সবশেষ প্রশ্ন, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি জোট থেকে যদি আপনাকে মন্ত্রিত্বের অফার দেয়া হয়, আপনি কোন 3টি মন্ত্রণালয়কে বেছে নেবেন? দেখেন, আমি বেছে নেওয়ার কেউ না। যেমন যদি এরকম আপনাকে বলা হয় আপনার পছন্দের এরকম কোন মন্ত্রণালয় আছে যে যেখানে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? পছন্দ নিয়ে না, এটাই আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি। দায়িত্ব পছন্দ নিয়ে না, দায়িত্ব। আমার পছন্দ যে কোনো সিট হতে পারতো, কিন্তু জোট থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঢাকা 13, তাহলে ঢাকা 13। এখানে কোনো আলোচনা নেই, এখানে কোনো চিন্তার অবকাশ নাই। একইভাবে যদি অন্য কোনো মন্ত্রণালয় বা কিছুর দায়িত্ব দেওয়া হয়, যেই দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই, এখানে অন্য কোনো চিন্তার অবকাশ নাই। জনাব আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।